আপাতত করার মতো কিছুই নেই। না আছে কোনো মিটিং, কোনো ভিজিট, কোনো এজেন্ডা, ফোন কল বা কোনো মেল, এমনকি কোনো প্রেজেন্টেশনও নেই। কিন্তু ভাবার মতো আছে অনেক কিছু। হাঁটতে হাঁটতে হঠাৎ এক মুহূর্তের জন্য তার মনে হলো, কি হবে সমঝোতা করি। এখান থেকে পুনরায় সদর দপ্তরে ফিরে গেলে একটু আগেই আমাকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে তা গ্রহণ করে নিলে। এ তো কোনো জটিল, কঠিন বা অসম্ভব কিছু নয়। এখনও সব কিছু আমার হাতেই আছে। সব ঠিক হয়ে যাবে। জীবন আবার আগের মতো হয়ে যাবে। বিশ্বব্যাংকে আগের চেয়েও বড় পদ, পদোন্নতি, সুযোগ সুবিধা, পদমর্যাদা। তাহলে মন্দ কি হতো? সে যদি তার বিবেককে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে রেখে সব কিছু মেনে নেয়। কঙ্গো তো তার দেশ নয়, আর না পিগমিরা তার স্বজাতি। তাহলে তাহলে রাফায়েলি ঠিক বলেছিল। সে কেন তাদের জন্য এসব করছে? আর এসব করতে করতে নিজেকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে সামনে কূপ আর পেছনে খাদ। কিন্তু তখনই তার স্মৃতিতে ভেসে উঠল ও সমস্ত দারিদ্রতা ও দূর অবস্থা, যা থেকে সরাসরি সাক্ষাৎ করে সে দেখেছে। সেই আশাপূর্ণ চোখগুলোর কথা তার মনে পড়ে, যে চোখগুলো তার চোখে চোখ রেখে তাকিয়েছিল। নথিপত্রের সেই স্তূপ তার চোখের সামনে ভেসে ওঠে, যার প্রতিটি শব্দ তাকে বলছিল এখানে যা হচ্ছে তা মানবতার অপমান। এটি দাসত্ব ও শোষণের নতুন রূপ, যে দাসত্ব ও শোষণ 1400 বছর আগে ইসলাম সম্পূর্ণরূপে নির্মূল করেছে। এসব কথার ভিড়ে তার ইমামার কথাও মনে পড়ে। পকেট থেকে সেলফোন বের করে ফুটপাতে হাঁটতে হাঁটতে তাকে কল দিল, কিন্তু সংযোগ হলো না। সিগন্যালের কোনো সমস্যা হবে হয়তো। ফোনটি পুনরায় সে পকেটে ঢুকিয়ে নিল। এক অদ্ভুত বিষণ্ণতা ও একাকিত্ব তাকে ঘিরে ধরেছে। যদিও ফুটপাতে তার আশপাশে সারি সারি মানুষ আছে, রাস্তা জুড়ে চলছে ব্যস্ত সমস্ত গাড়ির বহর, তবু এক অদ্ভুত একাকিত্ব অনুভব করছে সে, যেমন একাকিত্ব অনুভব করত ইমামার অনুপস্থিতিতে। আমার মনে হয় আমার জীবনে কোনো শান্তি নেই। কিছুক্ষণ সব কিছু ঠিক থাকে, তারপর আবার কিছু না কিছু এলোমেলো হতে শুরু করে। ইমামার মুখে সে বহুবার এই কথাটি শুনেছে, শুনেও কখনো তাকে বলতে পারেনি যে এটি শুধু তোমার জীবনেই নয়, আমার জীবনটাও ঠিক এমনই, কোথাও না কোথাও এলোমেলো হয়েই যায়। ফুটপাতে হাঁটতে হাঁটতে বহুদিন পর সালার সিকান্দার তার 37 বছর জীবনের অর্জনগুলোর প্রতিটিতে চোখ বোলালো। নিঃসন্দেহে অসংখ্য নিয়ামত সে পেয়েছে, এত যেই তা গণনা করতে বসলে গণনাও ভুলে যাবে। কিন্তু শান্তি ছিল না। অশান্তি যেন কোনো অভিশাপের মতো তার জীবনে চেপে ধরেছে। অশান্তির কারণ খুঁজে পেতেও সে অক্ষম। সে একজন হাফিজে কোরআন, আমলে মুসলিম, ইবাদত ও বান্দার হক আদায়ে আদর্শ পুরুষ, গুনাহ থেকে তাওবাকৃত, নিয়ামতে পরিপূর্ণ, কিন্তু প্রশান্তির আশায় অস্থির হৃদয়। যেন শূন্যতায় ভুগছে সে। তার চিন্তায় গতই হঠাৎ থেমে গেল। নিজের প্রতি অবাক হলো। কোন সংকটে কি নিয়ে ভাবতে বসে পড়েছে। সে পরীক্ষায় পড়েছে, কিন্তু এত বড় পরীক্ষাও নয় যে তাকে তার সমস্ত জীবনের অর্জন নিয়ে এই মুহূর্তে ভাবতে হবে। এই টিপটিপ বৃষ্টিতে বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে বেরিয়ে ফুটপাতে হাঁটতে হাঁটতে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে অদ্ভুতভাবে অস্থির করে তুলেছে। সে তার সমস্ত নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। এটি হয়তো মানসিক চাপের কারণে হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য ভেবে সে নিজেকে প্রশান্ত করার চেষ্টা করে। হোটেল রুমে পৌঁছে ল্যাপটপ ব্যাগ রেখে স্বাভাবিকভাবেই সে টিভি চালু করে। একটি স্থানীয় চ্যানেলে ভোরে ওয়াশিংটনে সংঘটিত একটি ট্রাফিক দুর্ঘটনার খবর। দুজন যাত্রী
ঘটনাস্থলে মারা গিয়েছে, ৩য় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। চ্যানেলে এখন ভাঙাচোরা গাড়িটিকে ঘটনাস্থল থেকে সরানো হচ্ছিল। লং কোট খুলতে খুলতে রিমোট চেপে সালার চ্যানেল পরিবর্তন করতে যাচ্ছিল। এমন সময় স্ক্রিনে চলমান একটি সংবাদ দেখে সে নিস্তব্ধ হয়ে যায়। তাতে দুর্ঘটনার বিস্তারিত তথ্য দেখানো হচ্ছে। আহত ব্যক্তির নাম পেট্রোস ইবাকা, যিনি একজন অ্যাক্টিভিস্ট ও বিপ্লবী। তিনি এখানে CNN এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন। সালার যেন মুহূর্তেই চেতনা শূন্য হয়ে পড়ে। পৃথিবীতে হাজারো পেট্রোস ইবাকা থাকতে পারে, কিন্তু কঙ্গোতে পিগমিদের হয়ে লড়াই করা পেট্রোস ইবাকা ছিল একজনই। সালার গত কয়েকদিন ধরে আমেরিকায় আছে। এখানে আসার আগে ইবাকা তার সঙ্গে দেখা করে এসেছিল। ইবাকা তখন তাকে বলেছিল দ্য গার্ডিয়ানে পিগমিদের নিয়ে একটি প্রতিবেদনে কয়েকটি বড় নিউজ চ্যানেলে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছে সে। এগুলো অবশ্য তার কিছু বন্ধুবান্ধব ও বহু চেষ্টা প্রচেষ্টার পর ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। তার মানে অবশেষেই ছুরিটা আমার গলায় পড়তে যাচ্ছিল। সালার হেসে তাকে বলছিল, তুমি যদি এই প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক ও তার কর্মকর্তাদের সমালোচনা করো, তাহলে কর্মকর্তাদের মধ্যে সবার আগে আমি নজরে আসব। আর এই চ্যানেলগুলো তখন আমার প্রতিক্রিয়া জানতে মরিয়া হয়ে উঠবে। পেট্রোস ইবাকা চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দেওয়ার পর সালার যে কতটা জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে তা সে বুঝতে পারছিল। যে আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত হচ্ছে তা এখন বিস্ফোরিত হতে চলেছে। আর এটি বিস্ফোরিত হলে অনেককেই ধ্বংস করে দেবে। আমি তোমাকে বাঁচতে সর্বোচ্চ চেষ্টা করব। ইবাকা তাকে আশ্বস্ত করে বলছিল, আমি তোমার সমালোচনা করব না, বরং আমাকে সমর্থন করার জন্য তোমার প্রশংসা করব। তুমি তো এখন এসেছো, কিন্তু এই প্রকল্প তো তুমি আসার বহু বছর আগেই থেকেই চলছে। ইবাকা ছিল অত্যন্ত গম্ভীর, কিন্তু সালারের মতো সেও জানত তার এই আশ্বাস কেবল এক মিথ্যে সান্ত্বনা। কেননা সালার সিকান্দার এখন এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। সে তো এখানে কেবল কয়েকদিনের জন্য আসেনি, প্রকল্পের খুঁটিনাটি জেনে সে এখানে যোগ দিয়েছে। সে এই প্রকল্পের একজন অফিসার মানে তাকেও গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখোমুখি হতে হবে। ইবাকার প্রশংসা বিশ্বব্যাংকের প্রশাসনের চোখে তার ভাবমূর্তি নষ্ট করবে। তার গণমাধ্যমের প্রশ্নে তার নীরবতা তার ভাবমূর্তি নষ্ট করবে বিশ্ববাসীর চোখে। তুমি যত দ্রুত সম্ভব বিশ্বব্যাংক ছেড়ে দাও। আমি তোমার রিপোর্টে উল্লেখ করব তুমি এই প্রকল্পে সন্তুষ্ট ছিলে না, আর তাই এই পথ ছেড়ে দিয়েছ। ইবাকা যেন তাকে এক পথ দেখিয়েছিল। তার আগে আমি অবশ্য একটি চেষ্টা করব, ব্যাংক যাতে এই প্রকল্পটি নিয়ে পুনর্বিবেচনা করে সেজন্য, উত্তরে সালার বলছিল। ইবাকা তার জন্য যে পথ খুঁজে বের করেছিল তা সালার আগে থেকেই জানত। পদত্যাগের আগে তবু সে এটি একটি শেষ চেষ্টা করতে যাচ্ছিল। তার যতটুকু প্রত্যাশা ছিল ব্যাংক তৎক্ষণাৎ প্রকল্পটি বন্ধ করে না দিলেও অন্তত তদন্তের একটি আদেশ দিতে পারে। এত বিশদ তথ্য ও যুক্তি থাকা সত্ত্বেও ব্যাংক চোখ বন্ধ করে বধির ও মুখ হয়ে বসে থাকবে তা হয়তো সম্ভব নয়। কিন্তু এ নিয়ে ইবাকা আর তার সঙ্গে কোনো তর্ক করেনি। ওটাই ছিল তাদের শেষ যোগাযোগ। ওয়াশিংটনে রওনা দেওয়ার পর থেকে সালার টিভি চ্যানেলে ইবাকা ও কঙ্গোর বৃষ্টি অরণ্য সম্পর্কিত নতুন সংবাদের অপেক্ষা করতে থাকে। কিন্তু নতুন সংবাদ সে আজই পায়। নিউজ চ্যানেল জানাচ্ছে বেঁচে যাওয়া যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। সালার কিছুক্ষণ অবশ দেহে ওভাবেই দাঁড়িয়ে রয়। তারপর ফোন বের করে খোঁজ নিতে চেষ্টা করে ইবাকাকে এখন কোথায় নেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত কাকতালীয় ব্যাপার
হঠাৎ তার ফোন যেন কোথাও সংযোগ হতে পারছে না। একটু আগে সে কঙ্গোতে ইমামার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, আর এখন সে কোনো লোকাল কলও করতে পারছে না। কিছুক্ষণ নিজের সেলফোন নিয়ে সংযোগ করতে ব্যর্থ হয়ে সালার বিরক্ত হয়ে হোটেল রুমের ফোন লাইন ব্যবহার করতে চেষ্টা করে। এটাও কোনো কাজ করছে না। সালার অবাক হলো, এটি একটি 5 স্টার হোটেল, এর ফোন লাইন কাজ করছে না। এ তো বিস্ময়কর ব্যাপার। সে ইন্টারকমের অপারেটরের মাধ্যমে একটি কল বুক করে। আধ ঘন্টা যাবৎ এই অপারেটরের কলের অপেক্ষা করতে লাগলো। এই প্রথম তার দুশ্চিন্তা লাগছে। মনে হচ্ছে তাকে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে। সে এই সন্দেহ মন থেকে ঝেড়ে ফেলতে চাইল। কিছু না ভেবে অস্থির অশান্ত মনে রুম থেকে বেরিয়ে সোজা রিসিপশনে চলে এলো। এবার নিজে কোথাও কল না করে সে রিসিপশনিস্টকে বলল, আজ সকালে ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কোথায় নেওয়া হয়েছে তা আমাকে পুলিশ ইনকোয়ারির মাধ্যমে খোঁজ নিয়ে জানান। রিসেপশনিস্ট তাকে লবির একটি সোফায় বসতে বলে। কয়েক মিনিটের মধ্যেই সালারকে সেই হাসপাতালের নাম জানিয়ে দিল। সালার পুনরায় রিসেপশনিস্টকে তার কঙ্গোর বাসার ফোন নম্বর ও ইমামার সেলফোন নম্বর দিল। পরের কলটি সালার ওখানেই করতে যাচ্ছে, যেন সে তার মনে উকি দেওয়া আশঙ্কার সত্যতা যাচাই করতে চাচ্ছে। কিছুক্ষণ চেষ্টা করি রিসেপশনিস্ট তাকে বলে তার বাড়ির নাম্বার বা ইমামার সেলফোন কোনোটাতেই কল করা যাচ্ছে না। হয়তো কঙ্গো ও আমেরিকার মধ্যে যোগাযোগ সমস্যা হচ্ছে। মুহূর্তেই সালের আশঙ্কা দূর হয়ে গেল। সে ভাবল, আমি হয়তো অযথাই সন্দেহ করছি। মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলার চেষ্টা করি। তারপর রিসেপশনিস্টকে তার রুমের ডাইরেক্ট ফোন লাইন কাজ করছে না বলে অভিযোগ করি। পেট্রোস ইবাকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে পৌঁছে ইবাকাকে খুঁজে বের করা কঠিন হয়নি, কিন্তু সালারকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইবাকা এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। অপারেশনের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে নিজেকে ইবাকার আত্মীয় পরিচয় দেওয়ায় দূর থেকে এক ঝলক দেখার অনুমতি পেল সে। হাসপাতালের আইসিইউতে নল, তার আর ব্যান্ডেজে জড়ানো ইবাকাকে দেখে প্রথমবার সালার তাকে চিনতেই পারে না। এই কৃষ্ণাঙ্গ খাটো মানুষটিকে সে তার মোটা চোখচোখে চোখ আর সদা প্রাণবন্ত হাসির জন্য চিনে। কথা বলতে বলতে হঠাৎ হো হো করে হেসে ওঠা ছিল তার অভ্যাস। দুধসাদা দাঁত আর মাড়ি হেসে উঠলেই সেগুলো নজরে পড়ত সবার আগে। সালার নির্বাক দাঁড়িয়ে তাকিয়ে রইল তার দিকে। সে শুধু পিগমিদের নয়, কঙ্গোর প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নও দেখত। হার্ভার্ড বিজনেস স্কুল আর জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে স্নাতকোত্তর অসামান্য মেধাবীর একজন পেট্রোস ইবাকা যদি জীবন তাকে সুযোগ দিত, হয়তো একদিন সে কঙ্গোর প্রেসিডেন্ট হয়ে যেত এবং আফ্রিকার শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে তার নাম থাকত। কিন্তু জীবন এই মুহূর্তে তাকে এই সুযোগ দিচ্ছে না। এখানে দাঁড়িয়ে সালারের মনে পুনরায় উদয় হলো, সে চাইলে এখনও সব কিছু ঠিক করে ফেলতে পারি। বিশ্বব্যাংকের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যেতে পারি। কেননা ইবাকা তো মরেই যাচ্ছে। সে মারা গেলে তার সঙ্গে তার সব সত্যতা প্রমাণ হারিয়ে যাবে। হয়তো কুদরত তাকে আরও একটি সুযোগ দিচ্ছে। সে বিভ্রান্ত, বিক্ষিপ্ত ও প্রলুব্ধ হলো। বিবেকের চাবুক পুনরায় তার গায়ে এসে পড়ে। এবার বিবেকের চাবুকই কেবল তাকে নাড়া দিল না, বরং হোটেলে ফেরার পর তার জন্য যে বড় দুর্দশাটি অপেক্ষা করছে সেটিও তাকে নাড়া দিল। রুমে পৌঁছে দেখল তার লকার খুলে পড়ে আছে। তাতে রাখা পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ দলিলাতি নেই। শুধু তাই নয়, তার ল্যাপটপ এবং রিপোর্টের সব প্রমাণ
সংরক্ষিত সেই ব্যাগটিও উধাও। কয়েক মুহূর্ত সালার কিছুই বিশ্বাস করতে পারল না। মনে হচ্ছিল এটা তার রুম নয়, হয়তো ভুল করে অন্য কোনো কারো রুমে চলে এসেছে।